আজ আমার আলোচ্য বিষয় উপদ্বীপের যুদ্ধ। তাহলে আলোচনাটা শুরু করি। ঠিক কখন অথবা কোন ঘটনা থেকে নেপোলিয়নের জীবনের মোড় ঘুরে গেল, সাফল্যের সুউচ্চ শিখর থেকে ঢালু পথ বেয়ে তিনি নামতে শুরু করলেন, তা নিয়ে কোনো বিতর্কের শেষ নেই। কেউ কেউ মনে করেন স্পেনেই নেপোলিয়নের পতন শুরু হয়েছিল। কারোর মতে পতন শুরু হয় মস্কোতে অথবা লাইপজিগে 1813-তে। নেপোলিয়ন স্বয়ং অবশ্য স্বীকার করেছেন যে স্পেনীয় ক্ষতই তার সর্বনাশ করেছে। স্পেনীয় যুদ্ধের সময় থেকে তাঁর শক্তি ক্রমশ কম হতে থাকে, এই ধারণা একেবারে অযৌক্তিক মনে হয় না। কিন্তু বেলেনের পরাজয় থেকে টরেস ভেড্রাস হয়ে ওয়াটারলু পর্যন্ত নেপোলিয়নের পতনের কোনো সরলরেখা টানা যাবে না। যা সুনিশ্চিত তা হল উপদ্বীপের যুদ্ধ 1808-এ শুরু হয়ে একটি দুষ্ট ক্ষতে পরিণত হয়। নেপোলিয়নের মহতী বাহিনীকে শুষে নেয় এবং ইংল্যান্ড, অস্ট্রিয়া ও রাশিয়ায় তার শত্রুদের নতুন আশা ও সুযোগ দেয়। শেষ পর্যন্ত ইউরোপীয় ক্ষমতার জাগরণকেই নেপোলিয়নের পতন ও ব্যর্থতার কারণ বলা হয়ে থাকে। স্পেনের প্রতিরোধ আন্দোলন ইউরোপীয় জনতার জাগরণকে উদ্দীপিত করেছিল, তাতে সন্দেহ নেই। যুদ্ধ শুরু হয় পর্তুগালে। বাণিজ্যের ক্ষেত্রে পর্তুগাল ইংল্যান্ডের অতি পুরাতন মিত্র। পর্তুগালকে প্রায় ইংরেজের উপনিবেশ বললেও অত্যুক্তি হয় না। 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন এবং বার্লিন ডিক্রি অনুযায়ী নেপোলিয়ন পর্তুগালকে ইংরেজের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে বলেন। কিন্তু পর্তুগাল নেপোলিয়নের এই নির্দেশ মেনে নিতে পারেনি। অতএব নেপোলিয়ন স্পেনের সঙ্গে পর্তুগাল ও তার উপনিবেশের বাটোয়ারার গোপন চুক্তি করেন ফন্টেনব্লোতে। এই চুক্তি অনুসারে জেনারেল জুনোর ফরাসি বাহিনী স্পেনীয় বাহিনীর সহযোগিতায় পর্তুগাল অধিকার করে। ইংরেজ নৌবহরের প্রহরায় পর্তুগালের রাজপরিবার ব্রাজিলে পালিয়ে যায়। কিন্তু পর্তুগাল দখল করেই নেপোলিয়ন থামেনি। স্পেন জয়ের পরিকল্পনাও ছিল তার। 1795-এর বাসেলের সন্ধির পর থেকে স্পেন অত্যন্ত নিরীহভাবে ফ্রান্সের নীতি অনুসরণ করছিল। কিন্তু নেপোলিয়নের জেনা অভিযানের সময় স্পেন তার সৈন্য সমাবেশ করেছিল। এর মধ্যে নেপোলিয়ন পূর্ব আক্রমণের বিপদ দেখতে পান। সুতরাং পর্তুগাল বিজয়ের অজুহাতে তিনি স্পেনে ক্রমাগত সৈন্য পাঠাতে থাকেন। ফরাসি জেনারেল জুনো স্পেনের কয়েকটি সুরক্ষিত স্থান অধিকার করেন। স্পেনের রাজা ষষ্ঠ চার্লস ও তার পুত্র ফার্দিনান্দের সঙ্গে কলহের সুযোগ নিয়ে নেপোলিয়ন উভয়কে তার কাছে বেয়নে ডেকে পাঠান। সেখানে তিনি দুজনকেই স্পেনের সিংহাসনে তাদের দাবি পরিত্যাগ করতে বাধ্য করেন। তারপর নেপোলিয়ন তার ভাই জোসেফকে স্পেনের সিংহাসনে বসান। বৈধ অধিকার ও আইন এইভাবে লঙ্ঘন করে নেপোলিয়ন মারাত্মক ভুল করেন। এতে তার বিরুদ্ধে যে নতুন শত্রু জেগে উঠল, তার বিরুদ্ধে তিনি কখনো যুদ্ধ করেননি। স্বাধীনতা রক্ষার জন্য দৃঢ়প্রতিজ্ঞ স্পেনীয় জাতির তিনি মুখোমুখি হন। এতকাল ইউরোপের রাজাদের তিনি অনায়াসে জয় করেছেন, কিন্তু এই প্রথম তাকে একটি সশস্ত্র জাতির বিরুদ্ধে দাঁড়াতে হলো। এই জাতি স্বাধীনতা হারিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে শ্রেয় বলে মেনে নিয়েছিল।
ছলনা ও জবরদস্তি করে স্পেনের রাজবংশকে সরিয়ে দিয়ে তিনি স্পেনের সিংহাসন অধিকার করেছিলেন, কিন্তু তিনি স্পেনীয় জাতিকে ভুলে গিয়েছিলেন। বিশ্বাসঘাতকতা করে একজন বিদেশিকে স্পেনের সিংহাসনে বসানো হয়েছে, এই সংবাদে স্পেনে বিস্ফোরণ ঘটল। স্পেনের প্রত্যেক প্রদেশে প্রতিরোধ সংগঠিত করার জন্য জনসাধারণের জুনটা অথবা কমিটি গঠিত হলো। প্রত্যেকটি কমিটিতে সমভাবে স্থানীয় প্রতিরোধের তীব্রতা ও জাতীয়তাবোধের স্বতঃস্ফূর্ততা ছিল। সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের কাছে সহায়তার জন্য আবেদনও করা হলো। 1808 খ্রিস্টাব্দে ইউরোপে একটি অবিশ্বাস্য ঘটনা প্রত্যক্ষ করল। বেলেনে একটি ফরাসি বাহিনী স্পেনের সংঘবদ্ধ দেশপ্রেমিকদের কাছে আত্মসমর্পণ করল। স্পেনীয় দেশপ্রেমিকদের এই প্রথম বিজয়। এই বিজয়ের ফল সুদূর প্রসারী। এতে ফরাসি বাহিনীর অপরাজয়তার ইন্দ্রজাল ভেঙে গেল। স্পেনের দেশপ্রেমিকদের প্রতিরোধ আন্দোলন শক্তিশালী হল এবং মধ্য ইউরোপের জাতীয়তাবাদী আন্দোলন উৎসাহিত হল। এরপর রাজা জোসেফ স্পেন থেকে পালিয়ে গেলেন। স্পেনের দেশপ্রেমিকদের প্রতিরোধ আন্দোলন আরও শক্তিশালী হল। তখন ওয়েলিংটনের ডিউকের নেতৃত্বে একটি ইংরেজ বাহিনী পর্তুগালে অবতরণ করল। এইভাবে উপদ্বীপের যুদ্ধ শুরু হলো। স্পেনের বিদ্রোহের ফলে ইংরেজ বাহিনী ইউরোপীয় ভূখণ্ডে যুদ্ধ করার একটি আদর্শ রণাঙ্গন পেল। স্পেন ও পর্তুগাল উভয়ই এখন মিত্র দেশ। সামুদ্রিক আধিপত্যের জন্য সৈন্য সঞ্চালনের স্বাধীনতা, প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহের অবিচ্ছিন্নতা এবং প্রয়োজন হলে নিরাপদ পশ্চাদপসরণের সুবিধা, এসব কিছুই এখন ওয়েলিংটনের আয়ত্তাধীন। অবতরণ করে ওয়েলিংটন পর্তুগালের রাজধানী লিসবনের দিকে অগ্রসর হন। জুনোর নেতৃত্বে ফরাসি বাহিনী ভেমিয়েরাতে পরাজিত হয় এবং সিন্টার কনভেনশনের দ্বারা ফরাসি বাহিনী পর্তুগাল ত্যাগ করতে বাধ্য হয়। বেলেন ও ভিমিয়েরার সংবাদে নেপোলিয়নকে নতুন ব্যবস্থা অবলম্বন করতে হলো। এরফুটের কনভেনশনের দ্বারা রাশিয়ার সঙ্গে মৈত্রী দৃঢ়তর করলেন তিনি, কারণ অস্ট্রিয়া ইতিমধ্যে স্পেনের দ্বারা প্রভাবিত হয়ে শত্রুভাবাপন্ন হয়ে উঠেছিল। এভাবে মধ্য ইউরোপের রক্ষা ব্যবস্থা সুদৃঢ় করে নেপোলিয়ন একটি বিরাট বাহিনী নিয়ে স্পেনের উপর ঝাঁপিয়ে পড়লেন। পরপর কয়েকটি যুদ্ধে তিনি স্পেনীয় বাহিনীকে বিধ্বস্ত করে দিলেন এবং ভাই জোসেফকে আবার স্পেনের সিংহাসনে অধিষ্ঠিত করলেন। তারপর তিনি স্যার জন মুরের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীকে আক্রমণ করলেন। স্যার জন মুর উত্তর স্পেনে অগ্রসর হয়ে ফ্রান্সের যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে দিতে চেয়েছিলেন। তার আসল উদ্দেশ্য ছিল মাদ্রিদ থেকে নেপোলিয়নকে উত্তরে নিয়ে আসা, যাতে দক্ষিণে স্পেনের প্রতিরোধ আন্দোলন সংগঠিত হওয়ার সময় পায়। নেপোলিয়ন ইংরেজ বাহিনীকে আক্রমণ করার জন্য উত্তরে যাত্রা করলেন আর মুরও করুন্নার দিকে তার বিখ্যাত পশ্চাদপসরণ শুরু করলেন। কিন্তু ইংরেজের পশ্চাদপসরণের কাজ নেপোলিয়ন নিজে করতে পারলেন না। যুদ্ধোন্মুখ অস্ট্রিয়ার মোকাবিলা করার জন্য তাকে স্পেন ছেড়ে যেতে হলো। ইংরেজ বাহিনীর পশ্চাদপসরণের দায়িত্ব দিয়ে গেলেন মার্শাল সুলকে। স্যার জন মুর নিরাপদে করুন্না পৌঁছলেন এবং তিনি ফরাসি বাহিনীকে পরাজিত করে ইংরেজ সৈন্যদের নিরাপদে জাহাজে ওঠার ব্যবস্থা করতে সক্ষম হয়েছিলেন। এই যুদ্ধে স্যার জন মুর নিহত হন। স্যার জন মুরের সফল পশ্চাদপসরণ নেপোলিয়নের পরিকল্পনাকে ভিন্ন মুখে নিয়ে গিয়েছিল এবং দক্ষিণ স্পেন সংগঠিত হতে পেরেছিল। 1809 যুদ্ধে
একটি নতুন পর্যায়ে পৌঁছয়। ওয়েলিংটনের নেতৃত্বে ইংরেজ বাহিনী সুলের ফরাসি বাহিনীকে পর্তুগাল থেকে বিতাড়িত করেন এবং সৈন্যবাহিনী নিয়ে সোজা স্পেনে এগিয়ে যান। তিনি তালাভেরার যুদ্ধে জিতে মাদ্রিদে অগ্রসর হওয়ার প্রস্তুতি শুরু করেন। ইংরেজ বাহিনীকে পর্তুগাল থেকে হটিয়ে দেওয়ার জন্য নেপোলিয়ন এবার একটি বিরাট সৈন্যবাহিনী সহ সেনাপতি মাসেনাকে পাঠালেন। ওয়েলিংটন জানতেন ফরাসি প্রতি আক্রমণ আসবেই, তাই তিনি ট্যাগাস নদী থেকে সমুদ্র পর্যন্ত 3টি রক্ষাবুর্জ নির্মাণ করে যাতে ফরাসি আক্রমণ থেকে লিসবনকে রক্ষা করা যায়। এই আত্মরক্ষাত্মক বুর্জই টরেস ভেড্রাসের রেখা নামে পরিচিত। মাসেনা পরপর কয়েকটি দুর্গ অধিকার করে পর্তুগালের দিকে অগ্রসর হতে লাগলেন। ওয়েলিংটনও পিছু হটতে লাগলেন। বুসাকোতে পরাজিত হয়ে তিনি তার রক্ষাবুর্জের পিছনে চলে গেলেন। ওয়েলিংটনের রক্ষাবুর্জ ভেদ করা অসম্ভব জেনে মাসেনা স্পেনে ফিরে গেলেন। সুতরাং টরেস ভেড্রাসের রেখা ফরাসি অগ্রগতি রোধ করতে সক্ষম হয়েছিল। ওয়েলিংটন এবার আক্রমণ করলেন। তিনি আলমিয়েডা অবরোধ করলেন এবং মাসেনাকে পরাস্ত করলেন। এই সাফল্য সত্ত্বেও স্পেনে ফরাসি আধিপত্য অক্ষুণ্ণ ছিল। সুতরাং ওয়েলিংটন আবার তার রক্ষাবুর্জের পশ্চাতে চলে গেলেন। 1812-তে রাশিয়ার ফরাসি অভিযান শুরু হওয়ায় নেপোলিয়নের দৃষ্টি পুরোপুরি নিবদ্ধ রইল রাশিয়ার প্রতি। এবার স্পেনে একটি আক্রমণাত্মক অভিযান চালাবার সুযোগ এলো ওয়েলিংটনের। তিনি ফরাসি বাহিনীকে সালামাঙ্কার যুদ্ধে বিধ্বস্ত করে মাদ্রিদ অধিকার করলেন, কিন্তু সেখানে তার অবস্থান যথেষ্ট নিরাপদ না হওয়ায় তিনি তৃতীয়বার পর্তুগালে ফিরে গেলেন। 1813-তে সুলকে ফরাসি বাহিনীর অভিজ্ঞ সৈনিকদের নিয়ে জার্মানিতে চলে যেতে হলো। এরপর ওয়েলিংটনের প্রায় নিষ্কণ্টক অগ্রগতি শুরু হলো। উত্তর স্পেনে অগ্রসর হয়ে তিনি ভিক্টোরিয়াতে জোসেফকে পরাজিত করলেন। তারপর ধীর গতিতে পিরিনিজ পর্বতমালা পেরোলেন এবং স্যান সিবাস্টিয়ান ও পাম্পেলিউনা দখল করে ফ্রান্সে প্রবেশ করলেন এবং বেয়ন অবরোধ করলেন। ফরাসি বাহিনীকে তুলুজ পর্যন্ত হটিয়ে দিলেন। ইতিমধ্যে ফ্রান্স পরাজিত হয়েছে, নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেছেন এবং প্যারিসে মিত্রপক্ষের দ্বারা অধিকৃত হয়েছেন।